বিজনেস ওয়ার্ল্ডে একজন চিফ এক্সিকিউটিভ সাধারণত কমফোর্টেবল একটা জোনে থেকে তার সাস্টেইনেবল বিজনেস এনশিওর করতে চান, কিন্তু কোনো লিডার আছেন যারা বিজনেস ইনহেরিট করার চাইতে বিজনেস ক্রিয়েট করতে বেশি ভালোবাসেন, চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমাদের এ পর্বের অতিথি প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে ব্র্যান্ডিং, রিইঞ্জিনিয়ারিং, রিপোজিশনিং এবং বিজনেস রিস্ক ম্যানেজিংয়ের মাধ্যমে সেই গ্রোথ এনশিওর করেন। যখন ব্যাংকে ছিলেন ব্যাংকের সর্বোচ্চ পদে থেকে ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন, যখন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তখন বিজনেস স্কুলের ডিন ছিলেন। সব পরিচয়কে পেছনে ফেলে মিস্টার মামুন রশিদ এখন একজন উদ্যোক্তাও। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি উপভোগ করার জন্য ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। মামুন রশিদ বেড়ে ওঠা সিলেট শহরে, এখানেই সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। এরপর যুক্তরাজ্যের হেনরি ম্যানেজমেন্ট কলেজ থেকে MBA শেষ করেন। বর্তমানে তিনি PwC বাংলাদেশের ম্যানেজিং পার্টনার। এছাড়াও তিনি ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড, বিডি ভেঞ্চার লিমিটেড এবং অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্সের উদ্যোক্তা। গুড মর্নিং মোহন ভাই, কেমন আছেন? গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ। মোহন ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। মোহন ভাই, এই একজন প্রফেশনালের জন্য এই এক্সারসাইজ, ফিটনেস কতটুকু জরুরি? কর্পোরেট এক্সিকিউটিভদের জন্য তো প্রচন্ড প্রয়োজন হচ্ছে ফিটনেস। দক্ষতার সাথে কাজ করার জন্য, শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য ফিটনেসটা থাকা খুবই প্রয়োজনীয়। মোহন ভাই, কোন পরিচয়ে পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ব্যাংকার, উদ্যোক্তা? হ্যাঁ, ব্যাংকার, অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করেন, বিশ্লেষক, যেহেতু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, সবাই আমাকে যেভাবে চিনে, আমার মনে হয় অধিকতর লোক চিনে আমাকে ব্যাংকার হিসেবে, সেইটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বিষয়টি নিয়ে। চলেন আমার বাসায় যাই, বাসায় গিয়ে আবার আরেকটু কথাটা চালিয়ে যাই, তারপরে শেষ করার চেষ্টা করি। থ্যাংক ইউ মোহন ভাই। খুব আর্টিস্টিক, সাজানো গোছানো বাসা, অনেক পেইন্টিং। কৃতিত্ব কি আপনাকে দিব না ভাবিকে দিব? আমার মনে হয় দুজনকে দেওয়া উচিত। সেক্ষেত্রে সে অগ্রগণ্য থাকতে পারে, বিকজ তার সৌন্দর্য চিন্তা কিংবা এস্থেটিক সেন্সটা একটু প্রাগ্রসর বলেই পারিবারিকভাবে বিবেচিত। আপনার বিচরণ কিন্তু অনেকগুলো ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে। তো এই মামুন ভাইয়ের ছোটবেলাটা কেমন ছিল? তখনও কি আপনি সব ক্ষেত্রেই আপনার এরকম বিচরণ ছিল? কিছুটা এরকমই। আমার একটা ছোট্ট কথা মনে আছে যে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, আমি এত কিছুর মধ্যে জড়িত ছিলাম, আমার এক শিক্ষক বলেছিলেন যে ওকে এখন একটু লেখাপড়া করতে দেন। অতীতকালে একটা বিষয় ছিল যে লেখাপড়া করতে হবে প্রচুর, আর লেখাপড়াটা তো সহজ ছিল না। আগে আমরা জানতাম না কতটুকু লিখলে কতটুকু নাম্বার পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা প্রচুর পড়তে হয়েছে আমাদেরকে। আপনার ফ্যামিলির গল্পটা একটু জেনে নিই। আমরা অনেক ভাই বোন, 7 জন ভাই বোন। আমার পরিবার, আমার সন্তান আছে, দুজনেরই একটি ছেলে আছে। আমার বাবা ছোটোখাটো সরকারি কর্মকর্তা ছিলেন, স্বাভাবিক কারণেই উনি অনেক জেলায় ঘুরে বেরিয়েছেন। আমি সিলেটে পড়েছি, প্রথমে একটি জামালগঞ্জ একটি উপজেলা আছে, ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলাম ছোটোবেলা। তারপরে সিলেট জেলায় চলে আসি, সেখানে কিশোরী মোহন পাঠশালা কুমারপাড়ায়, সেখানে পড়েছি। ওখান থেকে সিলেট জেলা স্কুলে ভর্তি হয়ে গেলাম। পরে 7ম শ্রেণী থেকে আবার ক্যাডেট কলেজে ভর্তি হলাম। মোহন ভাই, ক্যাডেট কলেজের ওই সময়টা আপনারা যখন ছিলেন আর কি, লম্বা সময়, মানে 7 থেকে 12 পর্যন্ত, অভিজ্ঞতাগুলো যদি জানতে চাই, এটা কেমন ছিল? খুবই মজার। অনেকগুলো ভালো টিচার পেয়েছিলাম যারা সত্যিকার অর্থে মানে আমাদের মধ্যে যে একটা চিন্তা চেতনার উদ্রেক হয়, ইনোভেশন, থিঙ্কিং বিয়ন্ড দ্য বক্স। আমাদের বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন একটা মারাত্মক, শিক্ষকের একটা ডেফিনেশন। উনি ক্লাসে আমাদেরকে বলতেন, তোমরা সিলেবাস পড়ে নেবে, আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ পড়াবো, আমি তোমাদেরকে নারায়ণ গঙ্গোপাধ্যায় পড়াবো, আমি তোমাদেরকে বুদ্ধদেব বসুর উপন্যাস পড়াবো। এই যে আমাদের যেটাকে বলা হয় পরবর্তীকালে ম্যানেজমেন্টে গোয়িং বিয়ন্ড দ্য বক্স, থিঙ্কিং বিয়ন্ড, এটা কিন্তু আমরা এই
ক্যাডেট কলেজ থেকে পেয়েছিলাম। এরপরে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলেন, ক্যাডেট কলেজের যে লাইফটা, এটা তো মোটামুটি আপনি যেটা বলেন যে কিছুটা মানে সামরিক নিয়মের কিছুটা একটা প্রচ্ছন্ন আবহ থাকে আর কি। এরপরে জাহাঙ্গীরনগর অনেক খোলামেলা জায়গা, এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল? আমি তো ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার এক বন্ধু আমাকে বলল, চল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখতে যাই, আমি ওখানে ভর্তি হওয়ার চিন্তা করছি। সো আমি ওর সাথে বাসে করে জাহাঙ্গীরনগরে গেলাম। গিয়ে নেমেই দেখলাম জাহাঙ্গীরনগর সবুজ শ্যামলিমা, সুন্দর হ্রদ, কৃত্রিম হ্রদ এবং পাখির কলকাকলি দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। জাহাঙ্গীরনগরে তো ফাহমিদা আপাও পড়তেন, মানে আপনার যিনি স্ত্রী ডক্টর ফাহমিদা খাতুন, যাকে আমরা চিনি অর্থনীতিবিদ, তার সাথে কি আপনার ওখানেই পরিচয় হয়? ওখানেই পরিচয় হয়। আপনার এখন পর্যন্ত 12টা বই আছে, অনেক পাবলিকেশন, পত্রিকায় অনেক লেখেন। এই লেখালেখির জন্য তো অনেক পড়তে হয়। আমাদের অধ্যাপক মোহাম্মদ রফিক উনি বলেছিলেন যে যা ইচ্ছে তা পড়ো, কিন্তু দৈনিক 50 পৃষ্ঠা পড়ার চেষ্টা করবে। এখন আমিও তো 50 পৃষ্ঠা পড়তে পারি না প্রতিদিন, বাট আমি চেষ্টা করি 25 পৃষ্ঠা সমপরিমাণ পড়তে। মোহন ভাই, আপনি 86-এ জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স শেষ করলেন, আবার 86-এই এনজেড গ্রিনলিজে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করলেন। এটা ঠিক, এটার আগের একটু স্বল্প ঘটনা আছে। আমি যেটা বলেছি যে আমি সবসময় একটা তাড়াহুড়ো করছিলাম যে আমার স্বপ্নের নারীটিকে যাতে হারিয়ে না ফেলি, এবং আমি একটা বেসরকারি প্রাইভেট ব্যাংকে কিছুদিন ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে, যেটাকে বলা হয় প্রফেশনাল অফিসার হিসাবে যোগও দিয়েছিলাম। তারপরে যখন গ্রিনলেস ব্যাংক চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তখন আমরা ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে যোগ দিই গ্রিনলেস ব্যাংকে। এই আপনার চাকরি জীবন শুরু হলো। এই চাকরি প্রপার আগেও চাকরি করেছি, যেটা বললাম 84 থেকে 86 পর্যন্ত, বাট একটানা চাকরি শুরু হলো গ্রিনলেস ব্যাংক থেকে 87 সালের শুরু থেকে। এবং বাকি তো অফিসের বিষয়, চলুন আমরা অফিসেই আলোচনা করি। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক। আমরা এসেছি পিডব্লিউসির বাংলাদেশ অফিসে। আমরা কথা বলবো তাদের কার্যক্রম নিয়ে, আমরা কথা বলবো বাংলাদেশের কর্পোরেট মার্কেট নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোহন ভাই, পিডব্লিউসি গ্লোবালি আপনাদের কোর সার্ভিস কি? বাংলাদেশের মার্কেটে কেন আসলেন আপনারা? বাংলাদেশের পিডব্লিউসির আগমন অনেকটা বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার সাথে সম্পৃক্ত। অনেক বছর যাবতই আমরা চিন্তা করছিলাম হাউ টু মেক বেস্ট ইউজ অফ দ্য বাংলাদেশ প্রসপেরিটি, বাংলাদেশের গ্রোথ, ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি সার্ভিসেস, আমরা গভর্নমেন্ট রিফর্ম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাওয়ার খাতে, রেলওয়ে খাতে, রাজস্ব উন্নয়ন খাতে, লজিস্টিক্স, সাপ্লাই চেন, পোর্ট, হাইওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। আগামী দিনগুলোতে আমরা এই গ্রিড, আমরা যেটাকে বলি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর, ইন্টারনাল অডিট, ফরেনসিক অডিট, সাইবার সিকিউরিটি, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস এবং বিশেষভাবে সাস্টেনেবিলিটি, পরিবেশ বান্ধব উন্নয়ন, আমাদের দক্ষতা বৃদ্ধি, যেটা বাংলাদেশের জন্য বিরাট একটি ইস্যু, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এই কাজগুলো আমরা বাড়াতে চাই। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর লিডারশিপগুলো বাংলাদেশিরা নিতে পারে না। এটা সাধারণত নেইবারিং কান্ট্রি কিংবা অন্য জায়গাগুলো থেকে এসে সিইও, সিএফও এই পদগুলো হয়। মানে এই জায়গাটায় কি যোগ্যতার অভাব আছে কিংবা কি গ্যাপের কারণে এটা আমরা নিতে পারছি না মোহন ভাই? সিইও পদের নির্বাচনের জন্য দুটি বিষয় দেখা হয়, যে লোকাল ক্রাইসিস হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বায়াস, যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং করতে পারে কিনা, কিংবা বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগানোর সময় আমি যাতে কোনো অন্যায়, অবিচার কিংবা কোনো বিতর্কের সম্মুখীন না হয়, সেই গুণাবলীও দেখা হয়। তো যখন নাকি একটি সিএফও কিংবা একজন হেড অফ প্ল্যানিং কিংবা একজন বিজনেস হেড বাইরে থেকে আসে, তার কাছে কিন্তু ওই যে কেন্দ্রীয় অফিসের যে লক্ষ্য হচ্ছে মুনাফা করা, সেটাই তার প্রধান লক্ষ্য থাকে। মুনাফা করতে গেলে কিছু কিছু কাট কর্নার, কিছু কিছু হিসাস আছে, কিন্তু আমরা জানি থাকে, এটা আমরা অনেক সময় বলতে চাই না, কিন্তু এটা বিষয়। একজন বাংলাদেশি এমবিএ, বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন সিএফও হন কিংবা হেড অফ প্ল্যানিং হন, হেড অফ বিজনেস হন,
সব কিছু কোনো হেড অফিসের কথায় কিন্তু উনি চলতে পারেন না। এবং আমাদের এত অঞ্চলের লোকজনের বিবেকবোধ এবং চিন্তা চেতনা, দেশপ্রেম কিন্তু একটু বেশি, কারণ তারা দেশের মুখাপেক্ষী। তারা মনে করেন দেশ থেকেই বড় হব, আরও বড় জায়গায় যাব। এই জায়গা থেকে পরিত্রাণের উপায় কি? আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম সিটি ব্যাংকের কান্ট্রি ম্যানেজার হওয়ার জন্য, আপনি সিটি ব্যাংকের কথা বলছেন, তখন আমাকে লন্ডনে যিনি ইন্টারভিউ করেছিলেন, আমাদের একজন আমরা বলি লেভেল 1 রিস্ক অফিসার, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে যখন একজন লোকাল একজন সিও হয় তার জন্য তোমার উপদেশ কি? ওকে, উনি 3টি কথা বলেছিলেন। একটি কথা বলেছে, নেভার রিলেট টু ইউর পাস্ট, যা আমি ওই ক্লায়েন্টটা ভালো দেখেছিলাম যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, সো আই রিকমেন্ড দিস ক্লায়েন্ট। A client should be recommended on the basis of the underlying merit and the business potential of that client. নাম্বার 2, উনি বলেছিলেন তুমি কোনো HR রিক্রুটমেন্টের মধ্যে ইন্টারভিউ করবে না আনলেস ইউর HR হেড তোমাকে না ডাকে যে সিনিয়র রিক্রুটমেন্ট, তুমি সিইও হিসাবে একটু দেখা উচিত, যেহেতু তোমার রিপোর্টিং ম্যানেজার হবে সে। আদারওয়াইজ প্রসেস, সিস্টেম অ্যান্ড প্ল্যাটফর্ম শুড গাইড অল দ্য রিক্রুটমেন্ট। নাম্বার 3, তুমি কখনো কোনো প্রকিউরমেন্টের মধ্যে নাক গলাবে না, কারণ এই জায়গার থেকে লোকালের জন্য গন্ধ আসে। সো আমার উপদেশ হচ্ছে এটি। আরেকটি উপদেশ হচ্ছে ইদানিংকালের প্রফেশনালদেরকে, বিল্ড ইউর ওন ব্র্যান্ড। আরেকটি উপদেশ হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কের অংশ হতে হবে। গ্লোবাল নেটওয়ার্কের অংশ না হলে গ্লোবাল নেটওয়ার্ক অর্গানাইজেশনে বড় করা যায় না, বিকজ ইউ মাস্ট হ্যাভ ফ্রেন্ডস এভরিওয়্যার হু উইল ট্রাই টু পুল ইউ ইন কেস অফ ক্রাইসিস। মামুন ভাই, আমরা যদি আপনার দিকে তাকাই, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাম্বল ব্যাকগ্রাউন্ড। আপনি মফস্বলেও ছিলেন, পড়াশোনা করেছেন, ঢাকায় এসেছেন, পত্রিকা লিখতেন। এরপরে আপনি একটা টোটাল অন্য একটা এনভায়রনমেন্টে গেলেন, মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে গিয়ে একদম উইন করলেন। আপনি একদম সিটি ব্যাংকের মতো একটা ব্যাংকে প্রথম বাংলাদেশি চিফ হলেন। আপনি কি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা, লাইক আমি যেটা একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে মাল্টিন্যাশনাল কালচারকে কোপ করা অ্যান্ড ওখানে চিফ হওয়া, এই চ্যালেঞ্জগুলো কিভাবে একজন উতরাতে পারে? স্টিভ জবসের যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে বক্তৃতা, সেখানে উনি একটি কথা বলেছিলেন যে অর্ডিনারি লোকেই এক্সট্রা অর্ডিনারি হওয়ার সম্ভাবনা বেশি। অর্ডিনারি লোক এক্সট্রা কাজ করে, এক্সট্রা ইনোভেশন করে, বিয়ন্ড দ্য বক্স চিন্তা ভাবনা করে সেটাকে কাজে লাগাতে পারে, এগিয়ে যেতে পারে। যখন সিটি ব্যাংক কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা ইউনিলিভার মাল বিক্রি করে কার কাছে? সে কিন্তু মাল বিক্রি করে পুরান ঢাকায়, কুষ্টিয়ায়, ঝালকাঠিতে, চট্টগ্রামে। সেখানে তো হারবার্ডের একটা লোক আমার মতো ভালো নাও করতে পারে। সো আমাদের যেটা হচ্ছে হার্ডওয়ার্ক, কমিটমেন্ট টু দ্য কান্ট্রি, eagerness to grow further along with our own people, and the training we received, globally reputed organizations, সব কিছু মিলে আমাদের সাফল্যকে আরও বেশি এগিয়ে নিয়ে গেছে। আমাদের আইস্টাইলের এই ফোরামে আমাদের অনেক ইয়াংস্টার আছে যারা এই টিভি শোটা দেখে। তারা যদি সাকসেসফুল হতে চায়, মানে হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস টু দেম? গ্লোবাল ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ, ট্রেড ল্যাঙ্গুয়েজ, ক্রস বর্ডার ল্যাঙ্গুয়েজ সেটি, এবং নিজেকে তৈরি করতে হবে বিশ্ব বাজারের জন্য। দ্বিতীয়, আমি অনেক প্রতিভাবান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MBA, ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরকে পরিণতি খুব খারাপ দেখেছি। তারা উঠতে পারেনি, কারণ তাদের ইংরেজি খুব দুর্বল। ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে ভালো লিখতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল, তার উপস্থাপনা সৌকর্য বাড়াতে হবে, এবং সংক্ষিপ্ততম সময়ে আমি কিভাবে গ্লোবাল সমস্ত এমিনিটিসকে ব্যবহার করে একটা ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন দেব, এটা আমাকে রপ্ত করতে হবে দক্ষতা। অপরচুনিটিকে কাজে লাগাতে হবে। ওই যে মামুন রশিদের মতো একটা প্যাশনেট, ফায়ার ইন দ্য বেলি, প্যাশন ইন দ্য হার্ট, এই ধরনের একটা লোক লাগবে। কিংবা ফিলিপ কোটলার আমাকে ব্যক্তিগতভাবে চিনতে হবে। হার্ভার্ডের 3টা প্রফেসর আমাকে চিনতে হবে, যিনি সিটি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামকেও সহায়তা করেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে বাংলাদেশ বিশ্বায়নের সাথে সম্পৃক্ত হচ্ছে, বাংলাদেশের লোকজন অত্যন্ত মেধাবী, অত্যন্ত আবেগটির পজিটিভ এনার্জি রয়েছে তাদের, কিন্তু বাংলাদেশের এই পজিটিভ এনার্জি সম্পর্কে বিশ্ব জানে না। সো বিশ্বকে জানাতে হবে,
সারা পৃথিবী ডেমোক্রেসি যেভাবে সংজ্ঞায়িত করে, সারা পৃথিবী বিজনেস সাকসেসকে যেভাবে সংজ্ঞায়িত করে, সারা পৃথিবী কমপ্লায়েন্সকে যেভাবে সংজ্ঞায়িত করে, আমাদের সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে হবে। মামুন ভাই, আমরাও সেরকমই প্রত্যাশা করি বাংলাদেশ এগিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক সময় দিয়েছেন। সকলকে ধন্যবাদ। একটা সাধারণ হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার কিংবা সাকসেসফুল প্রফেশনাল যখন তার নিজের ইন্ডাস্ট্রিতে তথা গোটা সমাজে নতুন কোনো ভ্যালু অ্যাড করেন, অনেক কিছু কন্ট্রিবিউট করেন, সেটাই তার সফলতা, তার সার্থকতা। এদের হাত ধরেই আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, আমরা বাংলাদেশ এগিয়ে যাব। পরের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। আনটিল আই সি ইউ এগেন ইন নেক্সট উইক, I wish you a very good week. Goodbye. iStyle সৌজন্যে ক্লিয়ার।